নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। গত কয়েকদিন ধরে লকডাউনের যে ছবিটা আমরা পাচ্ছি তাতে কোথাও কোথাও মনে হচ্ছে লকডাউনের তাৎপর্যই মানুষ বুঝতে পারছেন না, কোথাও মানুষ নিজেই সচেতন হচ্ছেন, কোথাও বা পুলিশকে কড়া হতে হচ্ছে। আজও সে ছবির ব্যতিক্রম নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছবি দেখতে পেলাম আমরা। বোলপুর, দুর্গাপুর, নদিয়া এবং দেগঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। বোলপুরে যেখানে সামাজিক দূরত্ব বিধিকে থোড়াই কেয়ার করে মাস্ক ছাড়াই বাজারে ভিড় করছেন মানুষ, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুরেও লকডাউনকে উপেক্ষা করে ভিড় বাজারে। এছাড়া নদিয়ার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কল্যাণীর ছবি। ছবিটা একেবারেই বিপরীত বলা যায় বোলপুর, দুর্গাপুর বা দেগঙ্গার তুলনায়। সেখানে বাজারের তুলনায় ভিড় কম রয়েছে, কিন্তু বাকি তিন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর গুরুত্ব বুঝছেন না মানুষ, হুঁশ ফিরছে না জনতার। মাস্ক ছাড়াই বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দেশ জুড়ে যেভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, সেই কারণে কিন্তু 20 এপ্রিল পর্যন্ত সুপার লকডাউনের কথা বলা হয়েছে। কিন্তু যে ছবি আমরা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি, তাতে সুপার লকডাউন আদৌ চলছে কিনা প্রশ্ন উঠে যাচ্ছে। সেই ছবিগুলোই আমরা জেনে নেব আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ, দুর্গাপুরের মামরা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণী থেকে আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। আমরা প্রথমে বোলপুরের ছবিটা জেনে নেব ইন্দ্রজিতের কাছ থেকে। বোলপুরের ছবিটা কি ইন্দ্রজিৎ? সেখানকার মানুষ কি আদৌ বুঝতে পারছেন সুপার লকডাউন কেন বলা হয়েছে, তাদের কতটা ভালোর জন্য? একদমই, বোলপুরের মানুষ কিন্তু কিছুই বুঝতে পারছেন না। কারণ এর আগে যে জায়গায় হাটটি বসতো সেখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। বোলপুর পৌরসভা পক্ষ থেকে এক জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল বলে হাটটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি বোলপুর হাটতলা, একটি শান্তিনিকেতনের ওইদিকে, এবং আর একটি হচ্ছে বোলপুর যে বাইপাস হয়েছে সেই বাইপাসের ওপরে। কিন্তু 3 জায়গাতেই মানুষ একদম ভিড়ে গাদাগাদি করছে, তারা কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না, বা যে সেফটি বলয় তৈরি করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে সেই বলয়ও তারা দাঁড়াচ্ছে না। ক্রেতা থেকে বিক্রেতা, বেশ কিছু ক্রেতা বিক্রেতার মুখেও দেখা যাচ্ছে না মাস্ক, তারা মাস্ক ছাড়াই বাজারে আসছে না, অযথা ভিড় করছে। প্রশাসন প্রায় নিশ্চুপ হয়ে আছে। এখানে যে সমস্ত জায়গাগুলিতে দেখা যাচ্ছে হাটের মধ্যে প্রশাসনও ঘুরছে, পুলিশ প্রশাসনও ঘুরছে, তারাও মুখে কিন্তু মাস্ক নেই। এই অবস্থাতেও তারা ঘুরছে, কারো কোনো সাবধানতা করা তো দূরে থাক, তাদেরকে কিছুই বলতে পারছে না প্রশাসন। তোমার দিদা একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দুর্গাপুরের ছবিটা জানবো জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত, দুর্গাপুরে কি সচেতনতার ছবি দেখতে পাওয়া গেল, নাকি সেখানেও মানুষ বেপরোয়া? সমাদৃতা, দেখো, পশ্চিম বর্ধমান জেলাটা কিন্তু আলাদা করে নজরে রাখার কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু রাজ্য সরকার প্রত্যেকের ফেস কভার বাধ্যতামূলক করেছে, সেই ফেস কভার কিন্তু প্রত্যেকের আছে, এবং ফেস কভারটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন আমি অন্যায় কাজ করব, আমার মুখ ঢেকে অন্যায় কাজ করব। অর্থাৎ বাজারে যে গা ঘেঁষাঘেঁষি করে বাজার করার ছবিটা, সেটা কিন্তু এখনও বজায় আছে। সামাজিক দূরত্ব কিন্তু মেনটেন হচ্ছে না, অর্থাৎ ফেস কভারের আড়ালে নিজেকে লুকিয়ে একই ধরনের কাজ করে যাচ্ছে দুর্গাপুরের বাসিন্দারা। সকাল থেকে বাজারগুলিতে এই ছবি ধরা পড়ছে। দুর্গাপুর যে বেনাচিতি বাজার, সেটা স্থানান্তরিত করা হয়েছে দেশবন্ধুনগর ময়দানে। দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর টিএন স্কুলের ময়দানে স্থানান্তরিত করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মামরায়। মামরা বাজার কিন্তু যেখানে বসে সেখানেই বসেছে। পুলিশের তরফ থেকে এবং বাজার কমিটির তরফ থেকে বারবার মাইকিং করে বলা হচ্ছে যে ফেস কভার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব মেনটেন করুন। কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে ফেস কভারটা মানুষ ব্যবহার করছে, কিন্তু সামাজিক দূরত্ব কোনোভাবেই মানুষ মেনে চলছে না। সমাদৃতা, অর্থাৎ সাধারণ মানুষ এখনো সচেতন নন দুর্গাপুরে। কিন্তু এর ঠিক বিপরীত ছবি কিন্তু কল্যাণীতে দেখতে পাওয়া গেল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকারের সঙ্গে। রঞ্জিত, কল্যাণী যে ছবি তুমি আমাদেরকে পাঠিয়েছো, তাতে বাজার বেশ ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক দোকানপাট বন্ধ আমরা দেখতে পেলাম। মানুষ কি নিজে থেকেই সচেতন হয়েছেন, না পুলিশের কড়াকড়িতে এই ছবি? দেখো সমাধিয়া, তোমাকে জানিয়ে রাখি যে কল্যাণীতে যে বাজারে আমি দাঁড়িয়েছি, কল্যাণী 2 নম্বর বাজার হিসেবে পরিচিত, এবং আরেকটি বাজার রয়েছে কল্যাণী এ ব্লক বাজার। দুটি বাজারকে কিন্তু কল্যাণী পৌরসভার উদ্যোগে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে তারা কিন্তু বাজারগুলিকে একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিয়েছে, এবং বাজারের প্রবেশ এবং বাইরের জন্য তিনটি মূল গেট রাখা হয়েছে, এবং প্রত্যেক গেটে
নিরাপত্তা রক্ষী রয়েছে, পৌর কর্মীরা রয়েছেন, বাজারে যারা আসছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো হচ্ছে এবং বেরোনোর সময় হাত ধুয়ে বার করা হচ্ছে, যার ফলে কিন্তু বাজার একেবারে সামাজিক দূরত্ব মেনেই কিন্তু বাজারগুলো চলছে। একেবারে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকে মাস্ক পরে আসছেন এবং যারা দোকানদার রয়েছেন তারাও কিন্তু একদম সরকারি বিধিনিষেধ মেনেই কিন্তু এখানে দোকানগুলোর সময় মতো খুলছেন, বন্ধ করছেন এবং পুলিশে কিন্তু নজরদারি গোটা শহরেই রয়েছে এবং সকাল থেকে বিভিন্ন বাজারে পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে এবং বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করছে এবং যে বাজারে দাঁড়িয়ে রয়েছে এই বাজার কিন্তু এই মুহূর্তে একেবারে বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, গেটে গেটে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। অর্থাৎ প্রশাসন সতর্ক হয়েছে, তাই কল্যাণীতে এই ছবি। ধন্যবাদ রঞ্জিত, ইন্দ্রজিৎ এবং জয়ন্ত। আমরা এবার সরাসরি নজর রাখবো, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। COVID-19. I also thank our teams for their intellectual support, analytical work, and logistical arrangements. I would first like to highlight or give our assessment of the current economic situation. Since March 27, 2020, when I spoke to you last, the macroeconomic and financial landscape has deteriorated precipitously in some areas, but light still shines through bravely in some others. On April 14, the IMF released its global growth projections, revealing that in 2020, global economy is expected to plunge into the worst recession since the Great Depression, far worse than what had happened during the global financial crisis. The IMF's economic counselor has named it the Great Lockdown, estimating the cumulative loss to global GDP over 2020 and 21 at around $9 trillion US, which is greater than the economies of Japan and Germany combined. Within this downturn, the projections are replete with even sharper declines in output in various countries. India is among the handful of countries that is projected to cling on somewhat tenuously to positive growth at 1.9%. In fact, this is the highest growth rate among the G20 economies as estimated by the IMF. The World Trade Organization sees world merchandise trade contracting by as much as 13 to 32%. I repeat, 13 to 32% in 2020. Global financial markets remain volatile and emerging market economies are grappling with capital flows and volatile exchange rates. Crude oil prices remain in a state of flux despite the agreement on production cuts by OPEC plus countries. For 2021, the IMF projects sizable V-shaped recoveries, close to 9 percentage points for the global GDP. India is expected to post a sharp turnaround and resume its pre-COVID, pre-slowdown trajectory by growing at 7.4% in 2021-22. Over the last 3 weeks, there have been a few data releases on domestic developments, but they are too disjointed to allow a comprehensive assessment of the state of economy. Yet, there are a few slivers of brightness among the encircling gloom. In my statement of March 27, I had referred to continuing resilience of agriculture and allied activities on the back of all-time highs in production of food grains and horticulture, with huge buffer stocks of rice and wheat far in excess of the buffer norms. By April 10, pre-monsoon Kharif sowing had begun strongly, with acres of paddy, which as you know is the principal Kharif crop, up by 37% in comparison with the last season, that is in comparison with the Kharif of 2019. States such as West Bengal, Telangana, Odisha, Assam, Karnataka and Chhattisgarh are leading in sowing activity despite the lockdown. On April 15, the India Meteorological Department IMD forecast a normal southwest monsoon for 2020 season, with rainfall expected to be 100% of the long period average. These are early developments and they bode well for our rural demand, supported as they are by accelerating fertilizer production, which was noticed up to February 2020. The robust growth of 21.3% in tractor sales up to February 2020 as against a contraction of 0.5% in the corresponding period of the previous year
may provide an offset to farm labor shortage on account of the lockdown. In other production sectors, the situation is more somber. On April 9, the index of industrial production for February was released, showing that industrial output accelerated to its highest rate in 7 months. The impact of COVID-19 is not yet captured in these prints. So therefore, there is no reason to get misled by the IIP data which was released up to February, because the impact of COVID-19 comes thereafter. More tellingly, however, the revival in electricity generation, a coincident indicator of demand that had commenced from January 2020, has been halted by a sharp fall in daily demand in the range of 25 to 30% after the lockdown announcement on March 25th. Automobile production and sales, port freight traffic declined sharply in March, as recently released data indicates. The Manufacturing Purchasing Managers Index, that is PMI, for March 2020, which was released on April 2, was the lowest in last 4 months. Notably, suppliers' delivery time lengthened for the first time in 5 months, indicating supply disruptions. The April 6 release showed that services PMI declined into contraction in March 2020, pulled down by a sharp downturn in export business, new domestic orders and employment. In the external sector, the contraction in exports in March 2020 at minus 34.6% has turned out to be much more severe than during the global financial crisis. However, amidst all this, the level of foreign exchange reserves which we have continue to be robust at US dollar. বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং পার্বণ মানেই মিষ্টি মুখ, এবং এই মিষ্টির দোকানই ছিল বন্ধ। মিষ্টির দোকানে এবার ছাড় দেওয়া হলো। ছাড়টা ছিল অল্প সময়ের জন্য, সেই সময়টা বাড়িয়ে সকাল 8টা থেকে করা হলো, অর্থাৎ দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত যে ছাড় দেওয়া হয়েছিল সেটাই বেড়ে হলো এবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং এখন কি তাহলে সকাল সকাল মিষ্টির দোকানে ভিড় হচ্ছে, মানুষ যাচ্ছেন মিষ্টি কেনার জন্য? সেই ছবিটাই দেখে নেব আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। আমাদের সঙ্গে চন্দননগর থেকে রয়েছেন প্রতিনিধি সৈকত বিশ্বাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিউড়ি থেকে সুপ্রতিম দাস। প্রথমেই চন্দননগরের সৈকতের কাছে চলে যাব। সৈকত, চন্দননগরে সকালবেলা থেকে কি ছবি দেখতে পাচ্ছ? মিষ্টির দোকানের সময় বেড়ে যাওয়ায় সকালবেলা কি কেনাকাটি করতে আসছেন মানুষ? হ্যাঁ সমাজটিতে একদম তুমি যে কথাটা বলছিলে, বাঙালির কিন্তু 12 মাসে মিষ্টি না হলে চলে না, সে করোনাই হোক বা যত ভয়ঙ্কর পরিস্থিতি আসুক। যেদিন থেকে ছাড় দেওয়া হয়েছে আমরা কিন্তু দেখেছি এই প্রচন্ড রোদের মধ্যেও 12টার সময় লোকজন লাইন দিয়ে মিষ্টি কিনছিল, কিন্তু দোকানদাররা একটা যেটা জানাচ্ছিল যে এই 4 ঘন্টার জন্য দোকান খুলে তাদের খুব একটা লাভ হচ্ছে না, লাভের থেকে ক্ষতির মুখ বেশি দেখছে। এই এখন যে সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু মিষ্টির ক্রেতারাও অনেক খুশি, তারা অনেকক্ষণ বেশি সময় ধরে সকালবেলা তারা এসে মিষ্টি কিনতে পারছে, প্রচুরই কিনতে পারছে, এবং তার সঙ্গে দোকানদাররাও অনেকটাই আশ্বস্ত হয়েছে যে অনেক বেশিক্ষণ সময় ধরে বা তাদের এই ছানাটা নষ্ট হবে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের এক বিখ্যাত প্রতিষ্ঠান বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডারের সামনে, এবং তার কর্ণধার আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। সমাধিটা, এই যে আপনারা যে এই মিষ্টি দোকানে বেশিক্ষণ সময় পেলেন, এটাতে আপনাদের কি সুবিধা হচ্ছে? এটাতে আমাদের সুবিধা হচ্ছে যে যতটা দুধ উৎপন্ন হচ্ছিল সেই দুধ যত খদ্দের হাতে ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি করে মিষ্টি তৈরি করতে খদ্দের হাতে তুলে দিতে হবে, যার ফলে এই টাইমটা বেশি হওয়ার জন্য মালটাও ওয়েস্ট হবে না, মালটা প্রত্যেকটি মানুষের হাতেই তুলে দিতে পারবে। অর্থাৎ বিক্রেতারা খুশি মিষ্টি বিক্রির সময়টা বেশি পাওয়ায়। আমরা দেখে নেব সুপ্রতিমের কাছ থেকে সিউড়ির ছবিটা। সুপ্রতিম, সিউড়িতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখো সমাদৃতা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিউড়িতে, এবং সিউড়ির একটা বিখ্যাত প্রতিষ্ঠান মিঠাইয়ের ভেতরে, এবং এখানে কিন্তু সকাল থেকেই বেচাকেনা শুরু হয়ে গেছে, এবং সকাল 8টায় হওয়ার জন্য এখানকার যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই খুশি। আমার সঙ্গে রয়েছে মিঠাইয়ের কর্ণধার। বলছি, এই যে ধরো মিষ্টি এখন থেকে হচ্ছে, যে কতটা সুবিধা হলো সকাল 8টায় হওয়ার জন্য? সেই আগেকার মতো মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বিগত কদিনের 4 ঘন্টাতে সেরকম কোনো কিছু হচ্ছিল না, তো ওই 4 ঘন্টা এক্সটেনশন করাতে তো একটু হলেও সুবিধা হয়েছে। খুশি আপনারা? হ্যাঁ, আপনারা খুশি।
তবে সমাদৃত একটা কথা বলে রাখি, এই যে মিষ্টির দোকানগুলো হাতে গোনা যারা কিন্তু দোকান খুলে দিয়েছে সকাল 8টা থেকে, তবে এখনো কিন্তু সিউড়ির বেশ কিছু দোকানদার রয়েছে তারা কিন্তু দোকান খুলতে পারেনি। তার কারণ হচ্ছে তাদের কারিগরের অভাব। কারিগররা যে বিভিন্ন জেলায় থাকে, অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা আসবে, তারপরেই কিন্তু মিষ্টির দোকান খোলা হবে। তবে যে পরিমাণ মিষ্টির দোকান খোলা হয়েছে তাতে ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই খুশি। ধন্যবাদ সুপ্রতিম, ধন্যবাদ সৈকত। মিষ্টির দোকানের বিক্রেতারা যেরকম খুশি সেরকমই খুশি হয়েছেন ক্রেতারাও। তবে মাস্ক না পরলে কিন্তু মিষ্টি মিলছে না কোথাও। এবার যে খবর আমরা নজর রাখবো, পান পাতার আড়ালে চোখের আঁকিবুকি আর মাস্কের আড়ালে ঠোঁটের কোণে হাসি। লকডাউনে মালাবদল সৌরভ সাথের। মাথায় টুপুর, পরনে লাল বেনারসি, হাতে গাছ কৌটো আর কপালে চন্দনের আঁকিবুকিও একদম পারফেক্ট। শুধু সলাজ হাসিটা চাপা পড়েছে মাস্কের আড়ালে। ব্যতিক্রম আরও আছে। নেই আত্মীয় স্বজনের ভিড়, পাত পেড়ে কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ। তবে তাতে কি, যে টাকায় প্রীতিভোজ হতো সে টাকায় পেট ভরবে কিছু অসহায় মানুষের। তাই 31,000 টাকা নবদম্পতি তুলে দিলেন স্থানীয় এক সংগঠনের হাতে। আর এই এত কিছু ব্যতিক্রমকে সঙ্গী করেই খড়গপুরে হয়ে গেল লকডাউন বিয়ে। তালবাগিচার সৌরভ কর্মকার আর ঝাড়গ্রামের সাথী পাতরের। এটা সব থেকে বেশি ভালো লাগছে যে গরিবদেরকে সাহায্য করতে পেরে, মানে নিজেদেরকে খুব ভালো লাগছে। সবারই একটা বিয়েতে আশা থাকে একটু বড় করে করব, লোকজন আসবে, সেটা একটা খরচা হয়, ঠিক আছে। তো এবার যেহেতু আমি বিয়েটা করছি, তো আমি ভাবলাম ওই খরচাটা যদি আমি লোককে না খরচা করে, ঠিক আছে, ওই জায়গাটা যদি আমি কিছু গরিবকে যদি আমার সামর্থ্য মতো আমি উপকার করতে পারি, তাহলে হয়তো ওটা আরো বেশি ভালো হবে। তবে বিয়েতে সামিল হতে পারেননি কনের মা বাবা। লকডাউনে ঝাড়গ্রামেই আটকে তাঁরা। বিয়েটাই কিভাবে হবে বুঝতে পারছিলেন না দুবাড়ির কেউই। দ্বিতীয়বার বিয়ে পিছিয়ে যাওয়ার আশঙ্কাও ছিল, কারণ 13ই মার্চ প্রথমে বিয়ের তারিখ ঠিক হলেও বরের মা ও বোন অসুস্থ হওয়ায় বিয়ে পিছিয়ে যায় 16 এপ্রিল। তখন ছিল না লকডাউনের গেরো, তাই মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে ঝাড়গ্রাম ফিরে যান মা বাবা। এই অবস্থায় দ্বিতীয়বার যাতে বিয়ে না পিছিয়ে যায়, তাই কন্যাকর্তা হয়ে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর। পাত্রের বাড়িতেই বিয়ের আসর। তো ওরাও বললো যে দাদা আমরা কিছু আর্থিক সাহায্য করবো, আমাদের বিয়ের যদি খরচা হতো সেটা তো করতে হতো, কিন্তু এই মুহূর্তে যেহেতু এইভাবে বিয়েটা হচ্ছে, তো আমরা চাই তোমাদের মাধ্যম দিয়ে এই মানুষগুলো যাতে উপকার পায়। সামাজিক দূরত্ব, মাস্ক, লকডাউনের সব বিধিনিষেধ মেনেই পিসির বাড়ি থেকে ঝাড়গ্রামের সাথীকে তার নতুন সংসারে নিয়ে গেলেন তালবাগিচার সৌরভ। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।